কিছু বছর আগে ভীমগড় নামে একটি সমৃদ্ধ ও শক্তিশালী আর বড় রাজ্য ছিল। সেখানকার রাজা ছিলেন বিক্রম রায় আর রানী ইন্দ্রাবতী, আর তাদের একমাত্র সুন্দরী কন্যা তারাবতী। রাজা রানী তাদের কন্যা তারাবতীকে অনেক ভালোবাসত। রাজা বিক্রম রায় ও রানী ইন্দ্রাবতী ছিলেন অনেক বিনয়ী ও ভদ্র। তারা প্রজাদের অনেক ভালোবাসত, আর প্রজারাও তাদের অনেক ভালোবাসত। কিন্তু রাজকুমারী তারাবতী ছিলেন অভদ্র আর অহংকারী। সে প্রজা আর দাসীদের সঙ্গে অনেক খারাপ আচরণ করত। কিন্তু রাজা আর রানী সব কিছু জানা সত্ত্বেও রাজকুমারী তারাবতীকে কিছুই বলতো না। এভাবেই একদিন তারাবতী, তুমি এত সকাল সকালে বাগানে কি করছো? তুমি তো এত সকালে ঘুম থেকে ওঠো না, তবে হঠাৎ আজ কি মনে করে? কিছু না বাবা, এমনিতেই আজকে ঘুম আসছিল না, তাই সকাল সকাল উঠে ভাবলাম একটু বাগানে ঘুরে আসি। কি বলছো, ঘুম আসছে না? তাহলে তোমার কিছু হয়েছে। দাঁড়াও, আমি এক্ষুনি বৈদ্য ডাকছি। না বাবা, কিছু হয়নি। শুনলাম সকাল সকাল উঠলে নাকি শরীর ও মন দুটোই ভালো থাকে, তাই এখন থেকে আমি ঠিক করে নিয়েছি রোজ আমি সকাল সকাল উঠব আর বাগানে হেঁটে বেড়াবো। ও আচ্ছা, এবার বুঝলাম। তো ঠিক আছে, আমি একটু জঙ্গলে শিকারে যাব। তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ বাবা, আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার কাছ থেকে শিখতে চাই কিভাবে শিকার করতে হয়। তো ঠিক আছে, চলো। এটা বলে মহারাজ বিক্রম রায় আর রাজকুমারী তারাবতী জঙ্গলে চলে যায় শিকার করার উদ্দেশ্যে। আর একসময় তারা জঙ্গলে পৌঁছে যায়। রাজকুমারী তারাবতী, তুমি এখানে দাঁড়াও, আমি শিকার করার প্রস্তুতি নিচ্ছি। রাজা বিক্রম রায় শিকার করার প্রস্তুতি নিচ্ছিল, আর রাজকুমারী তারাবতী হেঁটে কিছু দূর এগিয়ে আসে। তখন সে একজন সাধুকে দেখতে পায় যে একটি গাছের নিচে বসে তপস্যা করছিল। সাধুকে দেখে রাজকুমারীর মাথায় শয়তানি করার ইচ্ছা জাগে, আর সে সাধুকে বিরক্ত করার কথা ভাবে। আরে বাহ, ধ্যানে থাকা সাধু! এই সাধুকে বিরক্ত করতে আমার অনেক মজা হবে। তো দেরি কিসের? কাজে তাড়াতাড়ি লেগে পড়ি। সে পাশে থাকা ছোট্ট একটি পাথর তুলে নেয় আর সাধুর দিকে নিক্ষেপ করে। পাথরটি সাধুর কপালে লাগে আর সঙ্গে সঙ্গে সাধুর তপস্যা ভেঙে যায়, আর সে অনেক রেগে যায় আর বলে, কার এত বড় দুঃসাহস যে আমার তপস্যা ভেঙে দিয়েছে? কে সেই? আমার সামনে এসো। সাধুর কথা শুনে তারাবতী হাসতে হাসতে সাধুর কাছে যায় আর বলে, সেটা আর কেউ নয়, সেটা হলাম আমি, রাজকুমারী তারাবতী। আর তোমার তপস্যা ভেঙেছি তো বেশ করেছি, কি করে নেবে তুমি আমার? রাজকুমারী, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক অহংকারী আর অভদ্র। ঠিক আছে, আমি তোমার এই অহংকার ভেঙে দিচ্ছি। আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে তুমি একটি মাছ হয়ে এই জলাশয়েই থাকবে। সাধুর এই কথা বলার সঙ্গে সঙ্গে রাজকুমারী একটি মাছ হয়ে যায় আর জলাশয়ে চলে আসে। এটা আমার কি হয়ে গেল? আমি তো একটি মাছ হয়ে গেলাম। আমাকে ক্ষমা করো সাধু বাবা, আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। না, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। ঠিক তখন সেখানে রাজা বিক্রম রায় চলে আসে। বাবা, বাবা, দেখো, সাধু বাবা আমাকে একটি মাছ বানিয়ে দিয়েছে। তুমি তাকে বলো সে যেন আমাকে আবার আগের রূপে ফিরিয়ে দেয়। বাবা, আপনি আমার মেয়েকে কেন মাছ বানিয়ে দিয়েছেন? সে কি কিছু অন্যায় করেছে? তুমি তাকে তার আসল রূপে ফিরিয়ে দাও। যদি সে কিছু ভুল করে থাকে, তাহলে আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি তাকে ক্ষমা করুন। মহারাজ, আমরা সকলেই জানি আপনি নিষ্ঠাবান আর একজন আদর্শ রাজা। আপনার মতন রাজা পাওয়া যে কোনো রাজ্যের ভাগ্যের বিষয়। কিন্তু আপনি আপনার মেয়েকে আপনার মতন করে তুলতে পারেননি। তাকে তুমি সঠিক শিক্ষা দিতে পারোনি। সে একজন অভদ্র ও অহংকারী রাজকুমারী। সে আমাকে পাথর মেরে আমার তপস্যা নষ্ট করে দিয়েছে,
আর তাই আমি তাকে শাস্তি দিয়েছি। আপনি তাকে ক্ষমা করুন সাধু বাবা, তার শাস্তি আমাকে দিয়ে দিন, কিন্তু আপনি রাজকুমারী তারাবতীকে আগের রূপে ফিরিয়ে দিন। আমি ক্ষমা চাইছি সাধু বাবা। আপনি নিষ্ঠাবান রাজা বলে আপনার কথা রাখছি মহারাজ। আমি অভিশাপ ফিরিয়ে নিতে পারি না, তবে আমি কিছু উপায় বলতে পারি। তাহলে শোনো, যেদিন তোমাকে সৎ মানুষ কোনো স্বার্থ ছাড়াই যদি তোমাকে ভালোবাসে, আর তার মনে যদি কখনো অহংকার না থাকে, আর সে তোমার মৎস্যরূপ গেখেও যদি তোমাকে ভালোবাসে, আর তোমাকে সে ছেড়ে না যায়, আর সে যদি তোমাকে বিয়ে করতে চায়, তাহলে তুমি তোমার আসল রূপে ফিরে আসবে। ততদিন তুমি রাতে মানুষ হয়ে থাকবে, আর সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে তুমি মাছে পরিণত হবে। এটা বলে সাধু হাওয়ায় মিলিয়ে যায়। তারাবতী, তুমি এটা কেন করলে? সাধু বাবা ঠিক কোথায় বলেছে, আমি তোমাকে সঠিক শিক্ষা দিতে পারিনি। যদি পারতাম তাহলে এই দিন আমাকে দেখতে হতো না। এখন এমন মানুষ তুমি কোথায় পাবে? আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আর আজ আমি সব অন্যায় কাজের শাস্তি পেয়েছি। এটাই আমার প্রাপ্য ছিল। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এখন শুধু আমাকে সেই মানুষটির জন্য অপেক্ষা করতে হবে যে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। আর এইদিকে সে রাজ্য থেকে একটু দূরে কৃষ্ণাপুর গ্রাম নামেই একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি ছোট্ট ঘরে থাকত মলিন ও তার বোন গীতা। তাদের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। তারা অনেক দারিদ্র্যের মাঝে জীবনযাপন করছিল, কিন্তু তারা অনেক সৎ ছিল। তাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ এগুলো কিছুই ছিল না। দাদা, আর কতদিন আমরা আমাদের এই জীবন গরিবে কাটাবো? তুমি চিন্তা করো না গীতা, ভাগ্যে যদি আমাদের জীবনে সুখ থাকে তাহলে সেটা অবশ্যই আসবে। আর তুমি চিন্তা কেন করো? তোমার বিয়ে আমি অনেক ভালো করে দেব, অনেক ধুমধাম করে দেব। আরে দাদা, বিয়ের কথা না। আর বিয়ের কথা এখানে কথা থেকে এলো? আমি বলতে চাইছি, আমি ছোট থেকে দেখছি তুমি সারা দিন মাঠে কত কাজ করো, রোদে পোড়ো, বৃষ্টিতে ভেজো। জানি না তুমি কত কষ্ট সহ্য করো, তবু আমাদের জমিতে ভালো ফসল ফলে না। কিন্তু অন্যদের জমিতে কত ভালো ফসল ফলে, তাদের জমির পরিমাণও কম, তবু তাদের টাকা পয়সা অনেক বেশি আমাদের চেয়ে। তারা কি তোমার চেয়ে অধিক পরিশ্রম করে? না গীতা, আসলে ব্যাপারটা হলো তাদের জমি অনেক উর্বর, তাই তাদের জমিতে অনেক ভালো ফসল ফলে, কিন্তু আমাদের জমি অতটা উর্বর না, আর আমাদের জমি উঁচুতে, আর তাই সেখানে জল থাকে না, তাই আমাদের জমিতে ফসল কম হয়। তার মানে কি এটা দাদা, তুমি সারা জীবন এভাবেই হাড় ভাঙা পরিশ্রম করতে থাকবে? আরে না গীতা, আমার বিশ্বাস একদিন ওই সময় ঠিকই আসবে যখন আমাদের ভাগ্য খুলে যাবে। আর তুমি হয়তো ভুলে গেছো, শুধু আমরাই না, আমাদের গ্রামে অনেকেই আছে যাদের জমিতে ভালো ফসল ফলে না উঁচুতে হওয়ার কারণে। যেহেতু আমাদের পাহাড়ি এলাকা, তাই এই সমস্যা হয়। আর এরই মাঝে আবার আমাদের রাজ্যের জলের স্তর অনেক নিচে। ঠিক তখন বাইরে থেকে একটি কণ্ঠস্বর আসে। মলিন, ও মলিন, বাড়িতে আছো নাকি? অনেক বেলা তো হলো, মাঠে যাবে না? হ্যাঁ রামু কাকা, দাঁড়াও আসছি। চলো রামু কাকা। হ্যাঁ হ্যাঁ চলো। কিন্তু রামু কাকা, নিতাই কোথায়? সে কি আজকে মাঠে যাবে না? না রে, সে আজকে মাঠে যাবে না, কারণ সে কিছু কাজের জন্য শহরে গেছে। আচ্ছা, তো চলো আমরা যাই। হ্যাঁ হ্যাঁ চলো। এটা বলে রামু কাকা আর মলিন মাঠের দিকে যেতে লাগে। আর মাঠে গিয়ে কাজে লেগে পড়ে। একটা কথা বলবো মলিন বাবা? হ্যাঁ রামু কাকা, বড়। বয়স তো আর কম হলো না তোমার, তো কবে বিয়ে করবে? তুমি কি কাউকে পছন্দ করো? আর না থাকলে আমাদের বলো, আমরা তোমাকে পছন্দ করিয়ে দেব। না না রামু কাকা, এখনো এসব চিন্তা আমার মাথায় আসে না। বাড়িতে আমার একটি বোন আছে, আগে তাকে তো বিয়ে দিই, তারপরে তো আমার কথা ভাবো, তাই না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম গীতা মেয়ের কথা।
তো তাকে কবে বিয়ে দেবে? তুমি যদি চাও তো আমি ছেলে দেখতে পারি। হ্যাঁ রামু কাকা, দেব, কিন্তু হাতে সেরকম টাকা পয়সা নেই, তাই একটু সমস্যায় আছি। তবে আশা করছি সামনের সিজনে তাকে একটি ভালো ঘর দেখে তাকে বিয়ে দিয়ে দেব। হ্যাঁ মলিন বাবা, বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি। তোমারও তো সময় পেরিয়ে যাচ্ছে, আর তোমার ছোট বোনেরও তো সময় হয়ে এসেছে। রামু কাকা, তুমি কি এখন মাঠে থাকবে না বাড়ি যাবে? বলিস কি রে, এত তাড়াতাড়ি মাঠ থেকে উঠে যাব? না, মানে একটু আমি জঙ্গলে যাব। জঙ্গলে কেন? তুমি জঙ্গলে যাবে কেন? ঘরে একটুও কাঠ নেই, তাই একটু কাঠ কাটতে যাব। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই যা, আমি পরে যাব। এটা বলে মলিন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, জঙ্গলে যাবে বলে। আর এরপর মলিন বাড়ি থেকে একটি কুড়াল নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগে কাঠ কাটার জন্য। জঙ্গলের তো বেশ গভীরে এলাম, কিন্তু এখানে তো একটিও শুকনো গাছ দেখতে পাচ্ছি না। এখানে সব তো দেখছি জীবন্ত গাছ, কিন্তু আমার তো শুকনো কাঠ চাই। যাই, আরেকটু ভিতরে গিয়ে দেখি। এটা বলে মলিন জঙ্গলের আরও গভীরে যায়। এই তো, এখানে তো অনেক শুকনো গাছ দেখছি। এখন এগুলোই কেটে বাড়ি নিয়ে যাই। এটা বলে মলিন কাঠ কাটতে লাগে। তখন তার মাথার একটি বিচার আসে। কেননা আমি চাষবাস করার পাশাপাশি জঙ্গল থেকে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করি, তাতে একটু হাতে টাকা আসবে, আর বোনের জন্যও তো বিয়ের টাকা জোগাড় করতে হবে। হ্যাঁ, আমি এটাই করব, কিন্তু পরিশ্রম একটু বেশি করতে হবে, আর আমি সেটা করব। এটা বলে সে আবার কাঠ কাটতে লাগে। আর একসময় সূর্য অস্ত চলে যায়, কিন্তু তখনও মলিন কাঠ কাটতে থাকে। মনে হচ্ছে অনেক রাত হয়ে গেল। যাই, এবার কাঠগুলো নিয়ে বাড়ি ফিরে যাই, আর কালকে এই কাঠগুলো কিছু রাখবো আর কিছু বাজারে বিক্রি করে দেব, হাতে বেশ কিছু টাকা আসবে। এটা বলে মলিন কাঠগুলো নেয় আর বাড়ির দিকে আসতে থাকে। তখন সে রাস্তায় একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আরে, এই মেয়েকে, আর সে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? যাই, একটু জল নিয়ে আসি। এটা বলে মলিন দৌড়ে যায় আর পাশের এক জলাশয় থেকে জল নিয়ে আসে। আর তার মুখে ছিটিয়ে দেয়। এরপর মেয়েটির জ্ঞান ফিরে। আমি কোথায় আর তুমি কে? আমি একজন চাষির ছেলে, আর তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। কিন্তু তুমি এটা বলো, তুমি কে, আর তুমি এখানে কিভাবে অজ্ঞান হয়ে গিয়েছো? আমি এই জঙ্গলের পাশের একটি ছোট্ট গ্রামে থাকি। আমি কিছু ফল নেওয়ার জন্য জঙ্গলে এসেছিলাম, কিন্তু একসময় আমার মাথা ঘুরে আর আমি এখানে পড়ে যাই। তুমি না এলে হয়তো জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার আমাকে মেরে ফেলত। তুমি আমার জীবন বাঁচিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার বন্ধু হবে? বন্ধু? হ্যাঁ, অবশ্যই হওয়া যায়। কিন্তু তোমার নাম কি? আমার নাম রাধা। বাহ, তোমার অনেক সুন্দর নাম তো। আর তোমার নাম? আমার নাম মলিন। বাহ, তোমারও নাম তো অনেক সুন্দর দেখছে। হ্যাঁ, লোকেরা তো তাই বানে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। কিন্তু তুমি বলছিলে তুমি একজন চাষি, কিন্তু তুমি এত রাত পর্যন্ত এখানে কাজ করছিলে কেন? না, মানে ঘরের কাঠ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি কাঠ কাটতে এসেছিলাম। কিন্তু এখানে এসে ভাবি, আমরা তো অনেক গরিব, তাই চাষবাস করার পাশাপাশি কাঠ কাটব আর সেগুলো বাজারে বিক্রি করব, তাতে একটু হাতে টাকা আসবে। আচ্ছা, তাহলেই এই ব্যাপার। আমরা এই জঙ্গলেই পাশেই থাকি, তাই আমি কিছু দামি গাছ চিনি, যেগুলো বাজারে চাহিদা অনেক। তুমি কালকে এই সময়ে এখানে আসবে, আমি তোমাকে সেই গাছগুলো দেখিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন আমি আসি। ঠিক আছে, এসো, কিন্তু কালকে মনে করে এখানে চলে আসবে কিন্তু। এরপর মলিন কাঠগুলো নিয়ে আবার বাড়ি ফিরে আসে, যেখানে তার বোন গীতা তার জন্য অপেক্ষা করছিল। এসেছিস দাদা, কিন্তু তোমার আসতে এত রাত হলো কেন?
আমি তো ভাবলাম তুমি হয়তো জঙ্গলে কিছু বিপদে পড়েছ, তাই আমি রামু কাকার ওখানে যেতে চাইছিলাম তোমাকে খুঁজতে যাব বলে, কিন্তু তার আগে তুমি চলে এসেছো। আরে না, একটু বেশি কাঠ কাটলাম তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। এই কাঠগুলোর অর্ধেক কালকে বাজারে বিক্রি করে দেব, হাতে কিছু টাকা আসবে, সেই টাকাগুলো আমি তোকে দেব। তুই সেগুলো জমিয়ে রাখবি, কারণ ওইগুলো তোর বিয়ের জন্য জোগাচ্ছি। আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে দাদা, তাই না? তোমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। আরে না রে, এইরকম কোনো ব্যাপার নেই। তুই আমার বোন তো, আর এটা তোমার দায়িত্ব। ঠিক আছে, হয়েছে হয়েছে, তোমার হয়তো অনেক খিদে লেগেছে, এইবার কথা না বাড়িয়ে খাবার খেয়ে নাও। এরপর মলিন ও তার বোন গীতা খাবারগুলো খায়। তারপর তারা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। বোন, আমি জঙ্গলে কাঠ কাটতে গেলাম রে, তুই বাড়িতে থাকিস। ঠিক আছে দাদা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরব। যদি বাবা মা আজ বেঁচে থাকতো তাহলে হয়তো দাদাকে এত পরিশ্রম করতে হতো না, আর এত কষ্ট পেতে হতো না। এরপর মলিন জঙ্গলে যায় আর জঙ্গলে গিয়ে কাঠ কাটতে লাগে। ঠিক তখন মলিনের সেই মেয়ের কথা মনে পড়ে যাকে সে বন্ধু বানিয়েছিল। এরপর মলিন সেই জায়গায় আসে যেখানে মেয়েটি তাকে আসতে বলেছিল। তুমি চলে এসেছো? আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। যাই হোক, তুমি যখন চলে এসেছো, চলো তোমাকে কিছু দামি গাছ দেখাই, যেগুলো তুমি বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবে। এরপর মেয়েটি মলিনকে নিয়ে জঙ্গলের গভীরে যায়। সেখানে সে মলিনকে কিছু দামি গাছ দেখায়, যেগুলো মলিন জীবনে প্রথমবার দেখল। আরে ই আবার কেমন গাছ? আমি তো এগুলো জীবনের প্রথমবার দেখলাম, আর গাছ থেকে কি সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ, এই গাছ সহজে পাওয়া যায় না, তাই তো এত দামি। তুমি আর দেরি করো না, কাঠগুলো কাটো। তুমি আমার এত সাহায্য করছো, আর তাই তুমি কালকে বিকালে এখানে আসবে। আমি তোমার জন্য একটি উপহার নিয়ে আসব। না, আমি কালকে বিকেলে এখানে আসতে পারবো না, কারণ আমাকে ঘর থেকে দিনের বেলায় বের হতে দেয় না। আর বন্ধুকে সাহায্য করেছি, এতে আবার উপহারের কি প্রয়োজন? ঠিক আছে, কালকে সন্ধ্যার পরে আমরা দেখা করব। তুমি আমার সত্যি অনেক উপকার করলে। তুমি সত্যি আমার বন্ধু। ঠিক আছে রাধা, আমি এখন আসি। ঠিক আছে, এসো, কিন্তু কালকে আবার এই সময়ে এখানে চলে আসবে। এটা বলে মলিন কাঠগুলো নিয়ে ঘরে চলে আসে, আর সকালে সেই কাঠগুলো বাজারে বিক্রি করে। আরে মলিন ভাতিজা, এই কেমন কাঠ এনেছ? এই কাঠগুলো তো আমি জীবনের প্রথমবার দেখছি। কাঠগুলো দেখে মনে হচ্ছে এগুলো চন্দন গাছের কাঠ, কিন্তু আসলে এটা চন্দন কাঠ না, কিন্তু সেম টু সেম সেই রকমই। হ্যাঁ সন্ত কাকা, আর কাল থেকে আমি এগুলোই কাঠ আনব। ঠিক আছে মলিন ভাতিজা। এইভাবে দিন যেতে থাকে, আর একসময় মেয়েটির সঙ্গে মলিনের অনেক ভালো বন্ধু হয়ে যায়, আর প্রতিদিন রাতে তারা দেখা করতে লাগে, আর একসময় বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। রামু কাকা, ও রামু কাকা, বাড়ি আছো নাকি? কে? মলিন? দাঁড়া আসছে। কি রে, তুই এত সকাল সকাল আমার এখানে কি মনে করে? আরে সেই রকম কোনো ব্যাপার না কাকা। আজকে দুপুরে গীতাকে বিয়ে করার জন্য ছেলে দেখতে আসবে, সঙ্গে তার পরিবারও আসবে, তাই তুমি সেখানে থেকো, তাই তোমাকে বলতে এসেছি। যেহেতু আমার বাবা মা নেই, তাই তোমাকে বলতে এলাম কাকা। বলিস কি রে, সত্যি? আমি তো অনেক খুশি হলাম রে, কিন্তু তুমি এত টাকা কিভাবে জোগাড় করলে? আরে কাকা, আমি তোমাকে বলেছিলাম না, আমার একজন বন্ধু আছে, সেই জঙ্গলেই থাকে। সেই জঙ্গলে অনেক দামি গাছ চিনে, আর সে আমাকে ওই গাছগুলো দেখিয়ে দেয়, আর আমি সেইগুলো কেটে বাজারে বিক্রি করি, যার ফলে একটু বেশি টাকা পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। কিন্তু বিয়ে কোথায় হচ্ছে এটা তো বললি না, ছেলের অবস্থা কেমন? তোমাদের আশীর্বাদে ছেলের অবস্থা অনেক ভালো পেয়েছি কাকা। সে আমাদের পাশের গ্রামের মোড়লের ছেলে। বলিস কি রে, মোড়লের ছেলে? এইবার আমার তো মাথা ঘুরছে। মানতেই হবে গীতার ভাগ্য অনেক ভালো। হ্যাঁ কাকা,
তুমি তাদের আশীর্বাদ করো, তারা যেন সুখী হয়। হ্যাঁ, অবশ্যই। এর কিছুক্ষণ পর গীতাকে ছেলের পরিবার দেখতে আসে, আর গীতাকে তাদের অনেক পছন্দ হয়। আর কিছুদিন পর গীতা আর মোড়লের ছেলে শঙ্করের সঙ্গে তাদের বিয়ে হয়ে যায়। এই ঘটনাগুলোর পর অনেক দিন পার হয়ে যায়, আর এরই মাঝে মলিন আর রাধার বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। এইভাবেই একদিন তারা পূর্ণিমা রাতে একটি জলাশয়ের পাশে গল্প করছিল। মলিন, অনেক রাত হয়ে গেল, এবার তুমি বাড়ি ফিরে যাও। না, আমি আজকে বাড়ি ফিরব না। আমি তোমাকে সূর্যের আলোয় দেখব, তারপর এখান থেকে যাব। তোমাকে তো কখনো সূর্যের আলোয় দেখিনি, তাই আমি তোমাকে আজকে সূর্যের আলোয় দেখব। সকাল হওয়া পর্যন্ত আমরা এখানেই গল্প করি। না, এটা হয় না। আমি সূর্যের আলোয় আসতে পারবো না। যদি আমি সূর্যের আলোয় আসি, তাহলে আমি আমার আসল রূপে ফিরে আসব। আর সে যদি জানতে পারে আমি মানুষ না, তাহলে সে হয়তো আমাকে ভুল বুঝবে আর আমাকে ছেড়ে এসে চলে যাবে। আর তাই যদি হয়, তাহলে আমি আর কখনোই মুক্তি পাব না। কি হলো, মনে মনে কি ভাবছো? কই, কিছু না তো। তুমি যাই ভাবো আর যাই বলো, আমি তোমাকে আজ এখান থেকে যেতে দিচ্ছি না। আজ আমি তোমাকে সূর্যের আলোয় দেখব। তুমি কেন বুঝতে পারছো না? আমি সূর্যের আলোয় থাকতে পারবো না। আমাকে যেতে দাও। কেন জানি আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। সত্যি করে বলো তো, তুমি কি লুকোচ্ছ? কোথায়? আমি আবার কি লুকোচ্ছি? আমি এমনিতেই দিনের বেলায় ঘর থেকে বেরোই না। আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। তোমার চোখ তো তাই বলছে। দেখো, ভালোবাসায় কোনো কিছু লুকোনো উচিত নয়, কারণ পরবর্তীতে এই মিথ্যাই সম্পর্ক নষ্ট করে দেয়। আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। হ্যাঁ, আমি সবসময় ভয়ে ভয়ে থাকি। তুমি যদি আমার সত্য জানতে পারো, তাহলে হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তাই আমি তোমাকে কখনোই সত্যটা বলিনি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, সেদিন তোমাকে আমার ভালো লেগেছিল। আমি সব সময় তোমার পাশে থাকতে চাইতাম। আমি তোমাকে হারাতে চাইনি, আর তাই আমি তোমাকে কখনোই সত্যটা বলিনি। যদি তুমি সত্য জানার পর আমাকে ছেড়ে চলে যাও। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, যেমন পরিস্থিতি হোক। আর ভালোবাসাতে বিশ্বাস রাখা উচিত। তাহলে শোনো, আমি মানুষ নয়। সে সত্য বলতে যাচ্ছিল, হঠাৎ তখন সকাল হয়ে যায় আর সূর্য উঠে যায়। আর সূর্যের আলো মেয়েটির গায়ে লাগে। আলো লাগার সঙ্গে সঙ্গে মেয়েটি একটি মাছ হয়ে যায় আর জলাশয়ে চলে যায়। এই দেখো মলিন, এটা হলো আমার আসল রূপ। এইবার বলো, আমাকে ছেড়ে চলে যাবে? আমি তোমাকে অনেক ভালোবাসি। ঘটনাগুলি শুনে আর দেখে মলিন বলে, এত বড় সত্য তুমি আমার থেকে লুকিয়ে রেখেছ? তুমি কি ভেবেছিলে আমি তোমার সত্য জেনে তোমাকে ছেড়ে চলে যাব? আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি, আর আমি তোমাকে কথা দিয়েছি, পরিস্থিতি যেমন হোক না কেন আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি আমাকে অনেক সাহায্য করেছ। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এ কথা বলতেই মাছটি একটি সুন্দরী কন্যার রূপ ধারণ করে। সে ছিল রাজকুমারী তারাবতী। তোমাকে ধন্যবাদ মলিন, তুমি আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছ। আরে আরে, এগুলো কি? এখনই তুমি রাধা, এখনই তুমি মাছ, এখনই তুমি সুন্দরী মেয়ে। আসলে সত্যি করে বলো তো, তুমি আসলে কে? আমি ছিলাম ভীমগড় রাজ্যের রাজকুমারী তারাবতী। আমাকে আমার বাবা রাজা বিক্রম রায় আর মা ইন্দ্রাবতী তাদের একমাত্র সন্তান হওয়ার কারণে আমাকে তারা অনেক ভালোবাসত। একদিন আমি বাবার সঙ্গে শিকারে আসলাম। তখন আমি একটি সাধুকে একটি গাছের নিচে তপস্যা করতে দেখি। তখন সাধুকে দেখে আমার শয়তানি করার ইচ্ছে জাগল। আমি সাধুকে একটি পাথর ছুঁড়ে মারলাম। সঙ্গে সঙ্গে সাধুর তপস্যা ভেঙে গেল। সে আমাকে দেখতে পেয়ে গিয়েছিল, আর সে আমাকে কাছে ডাকল এবং বলল, তুমি এটা কেন করলে? তখন আমি বললাম, আমার ইচ্ছে হয়েছে তাই করলাম। তখন সে রেগে গিয়ে আমাকে অভিশাপ দেয় মাছ হয়ে এই জলাশয়ে থাকার জন্য। তখন সেখানে আমার বাবা চলে আসে আর সাধুর কাছে হাত জোর করে ক্ষমা চায়। বাবার অনুরোধে সাধু আমার মুক্তির উপায় বলে, যেদিন কোনো সৎ মানুষ তোমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর তোমার এই মাছরূপ দেখেও তোমাকে ছেড়ে না যায়, আর যদি ভালোবাসে, তাহলে তুমি মুক্তি পাবে আর তোমার আসল রূপে ফিরে আসবে। এটা বলে
সাধু হাওয়ায় মিলিয়ে যায়। তুমি আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছ। তুমি অনেক সৎ ও ভালো মানুষ। তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমাকে তোমায় অনেক ভালো লেগেছিল। আমি তোমায় বিয়ে করতে চাই। তুমি আমাকে বিয়ে করবে? এটা তুমি কেমন কথা বলছো? আমি তো তোমাকে আগে থেকেই অনেক ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, আমিও তোমায় অনেক ভালোবাসি। আমিও তোমাকে বিয়ে করতে চাই। এরপর রাজকুমারী তারাবতীর সঙ্গে মলিনের বিয়ে হয়ে যায় আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।